হঠাৎই রিনা আমার ঘাটটা ধরে ওর খুব কাছে টেনে নিয়ে আমার ঠোঁট দুটোর মধ্যে ওর ঠোঁট দুটো মিশিয়ে দিল। তারপরই হঠাৎই আমাদের কানে এলো এক অতি প্রাকৃতিক কণ্ঠস্বর। নমস্কার বন্ধুরা, গল্প আসরের আরও একটি নতুন উপস্থাপনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন মিলন রাতের দ্বিতীয় অধ্যায়। তার আগে আপনাদের বলে রাখি, এই গল্পটি কিন্তু প্রাপ্ত বয়স্কদের জন্য, তাই 18 বছরের নিচে যারা দর্শক তারা এই গল্প থেকে বিরত থাকুন। মিলন রাতের প্রথম পর্বে ঠিক কী কী ঘটেছিল তা আরও একবার মনে করে ফেলা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অভিমন্যু এবং তার স্ত্রী, যার একটি ইউটিউব চ্যানেল আছে, তারা কিন্তু ব্লগ করার জন্য একটি জায়গায় যায়, একটি পাহাড়ি জায়গা। সেখানে তারা একটি বৌদ্ধ মন্দির খুঁজে বার করে। একটি অফবিট এরিয়াতে সেই জাপানি বৌদ্ধ মন্দিরটি ছিল। সেই মন্দিরে গিয়ে অভিমন্যু একটি বৌদ্ধ ভিক্ষুকের অবয়ব দেখতে পায় এবং পরবর্তীতে ব্লগ করার জন্য তার স্ত্রী রিনা সেই বৌদ্ধ মঠ সংলগ্ন একটি পুষ্করিণীতে স্নান করতে নামে, সম্পূর্ণ উন্মুক্তভাবে। এবং সেই সময় একজন বৌদ্ধ ভিক্ষুক এসে তাদের আটকায়। এরপর তারা সেখান থেকে একটি গ্রাম আবিষ্কার করার জন্য যায়, কিন্তু পথেই তাদের গাড়ি খারাপ হয়ে যায় এবং তারা আটকে পড়ে সেই গ্রামে। এর পরবর্তীতে ঠিক কী ঘটবে সেটাই কিন্তু আজ আমরা শুনতে পাবো এই গল্পের দ্বিতীয় পর্বে। শুরু হচ্ছে আজকের গল্প মিলন রাতের দ্বিতীয় অধ্যায়। আমরা দেখছি আপনারা গল্প শুনছেন অথচ গল্পে লাইক বা কমেন্ট করছেন না। গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্ট করে জানান, এবং আপনারা কী ধরনের গল্প শুনতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই গল্প থেকে একটি প্রশ্ন আপনাদের জন্য রাখছি। এই গল্পে যেই ক্রিয়েচার সম্পর্কে আপনাদের বলা হবে তার নাম কি ছিল? গল্পের শেষে আপনারা কমেন্ট বক্সে এর উত্তর জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প মিলন রাতের দ্বিতীয় অধ্যায়। রাত্রি 11টা। নির্জন গ্রামে আমরা দুজন জীবন্ত প্রাণী আর একটি মরা। জঙ্গলের মধ্যে কত অজানা জংলা, সরীসৃপ শিকারে বেরিয়েছে। অচেনা পতঙ্গকুল কলতানে ব্যস্ত। বাকি যেন এক ঘুমপাড়ানি রাজত্ব, কি নিস্তব্ধ, নিরালা, অবর্ণনীয় এক আনকানি অনুভূতি লেপ্টে আছে রন্ধ্রে রন্ধ্রে। রাত 9টার মধ্যেই ধীরে ধীরে গ্রাম ছাড়তে শুরু করেছিল লোকজন। মিনিট 15-র মধ্যে এমনভাবে বাচ্চা বুড়ো সমেত সমস্ত গ্রাম ফাঁকা হয়ে গেছিল, মনে হচ্ছিল এখানে কেউ জাদুকাঠি দিয়ে লোকজনকে অদৃশ্য করে দিয়েছে। এরও ঘণ্টাখানেক আগে ওরা চলে যাওয়ার পূর্বে আমরা প্রত্যক্ষ করেছি এক অদ্ভুত আচার অনুষ্ঠান। গ্রামের ঠিক মাঝখানে ছিল একটা সমতল গোল চত্বর, পাথর দিয়ে ঘেরা জায়গাটা। একটা মাচায় করে সেই মৃতদেহটাকে নিয়ে এসে গোল চত্বরে রাখা হলো। ধীরে পায়ে পায়ে গ্রামের সমস্ত লোকজন পিনপতন নীরবতা পালন করে সুশৃঙ্খলভাবে গোল হয়ে দাঁড়ালো মরদেহটা ঘিরে। একজন পুরোহিত এসে প্রথমে মৃতদেহটার শরীর থেকে সমস্ত পোশাক উন্মুক্ত করে দিল। তারপর একটা পাত্রে করে কি একটা তরল এনে একটা গাছের ভাঙা ডাল দিয়ে ছিটিয়ে দিতে লাগলো। গোল করে পাক দিতে দিতে দেহটার চারপাশে ঘুরতে লাগলো। মাঝে মধ্যেই গ্রামবাসীরা সুর করে বিলাপের স্বরে চেঁচিয়ে উঠছিল। সেই সমবেত কণ্ঠে গায়ে রোম খাড়া হয়ে যায়। খানিক বাদে পুরোহিত দেহটার চারপাশে
চক দিয়ে নানান রকম আঁকিবুকি কাটলো। তারপর পাতার ফুল দিয়ে সাজিয়ে দিল জায়গাটা। একজন মহিলা একটা থালায় করে নানা খাবার আর পাত্রে জল রাখলো পায়ের দিকে। এরপর মৃতদেহটাকে ঘিরে গ্রামের বাকি মহিলারা অনেকগুলো প্রদীপ সাজিয়ে দিল। পুরোহিত সেগুলো জ্বালিয়ে দিল। তারপর লাল রঙের একটা তরল দিয়ে আঙুল দিয়ে একটা আলপনা কেটে দিল শরীরটায়। সে এক অদ্ভুত ভয়াবহ দৃশ্য। প্রদীপের হলুদ আলোর মধ্যে শুয়ে আছে লোহিত বর্ণের একটি উলঙ্গ মরা। দেখেই কেমন গায়ে কাটা দিচ্ছিল। রিনা অবশ্য মুখ বেজার করেছিল, কারণ তার ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছিল আর ব্যাকআপ ব্যাটারিটা ভুল করে গাড়িতেই ফেলে এসেছিল। এসব হয়ে যাওয়ার পর এক এক করে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। সবার শেষে গ্রাম ছাড়লেন মোড়ল আর পুরোহিত। বৃদ্ধ মোড়ল আমাদের দুজনকে ঘরে ঢুকিয়ে দিয়ে পই পই করে বলে গেলেন যেন কিছুতেই আমরা ঘর থেকে না বের হই। এই সাবধানবাণী অমান্য করলে কি হবে কেউ বলতে পারে না। ঘরে দা, কুঠার, শাবলের মতো কিছু অস্ত্রও রেখে গেলেন। ওরা চলে যাওয়ার পর আমরা ঘরের দরজা বন্ধ করে ভেতর থেকে শেকল টেনে দিলাম। এখন এই মুহূর্তে গ্রামে একটাও মানুষ নেই। আমাদের ঘরটা থেকে বেশ কিছুটা দূরে সেই গোল চত্বর, সেখানে শুয়ে রাখা হয়েছে ডেড বডিটা। জানলা দিয়ে দেখতে পাচ্ছি জায়গাটা বৃত্তাকারে প্রদীপ দিয়ে ঘেরা। মুখ হা করে পড়ে আছে লোকটা। হলুদ আলোর মধ্যে অন্তিম শয্যায় শায়িত সেই মরদেহ এক অকল্পনীয় ভীতিপ্রদ পরিবেশ রচনা করেছে। আমাদের ঘরে একটা লম্ফ জ্বলছে। ওরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রিনা ব্যাগ খুলে চাদর পেতে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল, কিন্তু আমার ঘুম আসা তো দূর, শুতেও ইচ্ছা করলো না। মনে হচ্ছিল হয়তো গাড়িতে থাকলেই ভালো হতো। এইভাবে নির্জন গ্রামে একটা ডেড বডির সঙ্গে রাত কাটানো অশুভ। একই সঙ্গে একটা নিষিদ্ধ আকর্ষণে কিছুক্ষণ অন্তর অন্তর জানলাটা দিয়ে মটার দিকে তাকাচ্ছিলাম। ঘড়িতে দেখলাম রাত্রি 12টা বেজে গেছে। আরও বেশ কয়েকবার ড্রাইভার এবং বিষ্ণুকে পালা করে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু সেই টাওয়ার নেই। আমি জানলাটা বন্ধ করে চুপচাপ রিনার পাশে শুয়ে পড়লাম। আমি শুতেই রিনা যেন কোলবালিশ পেয়েছে, এমনভাবে আমাকে জড়িয়ে ধরল। রিনার নরম আলিঙ্গনে কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু ঘুম আসছিল না। লম্ফটার মৃদু আলোর দিকে তাকিয়ে রইলাম। কখন যে চোখ লেগে গেছিল সেটা খেয়াল নেই। আচমকাই ঘুমটা ভেঙে গেল। কয়েক মুহূর্ত গেল, তারপর পাশে আমার হাতটা রাখতেই সারা শরীর দিয়ে যেন একটা বরফের স্রোত চলে গেল। বুঝলাম আমি একা, রিনা নেই। রিনা কোথায় গেল? আমি ওর নাম করে একটা চিৎকার দিতে গিয়েও নিজেকে সামলে নিলাম। এবার দরজার দিকে তাকিয়েই আমার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। দরজা হাট করে খোলা। রিনা কি বাইরে গেল? মনটা হায় হায় করে উঠল। আমি কুডুলটা হাতে নিয়ে পা টিপে টিপে উঠে দরজার বাইরে উকি মারলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু কুড়ে ঘরগুলোর মধ্যে লম্ফ জ্বলছে। নির্জন নিস্তব্ধ গ্রামটাকে এক ভয়াবহ কবরস্থান বলে মনে হচ্ছে। আমি চাপা গলায় ডাকলাম, রিনা, রিনা, তুমি কোথায়? কোনো সাড়া নেই। আমি ভাবলাম রিনা নির্ঘাত মরাটার কাছেই গেছে। আমি নিঃশব্দে সেদিকে হাঁটা লাগালাম। মরাটার সামনে যেতেই নাকে একটা গন্ধ ভক করে লাগলো। ভনভন করে কিছু মাছি ঘুরছে। লোকটা বীভৎসভাবে হা করে আছে। হলুদ আলোয় লাল মুখটা দেখে মনে হচ্ছে একটা নরকের জীব। হায় ভগবান, রিনাকে এখন আমি কোথায় খুঁজবো? আবার ডাকলাম রিনার নাম করে, রিনা, রিনা। কেউ উত্তর দিল না। এবার আমি আবার কুড়ের দিকে সবে ঘুরতে যাব,
হঠাৎই আমার ঘাড়ে একটা ঠান্ডা হাত এসে পড়ল। প্রবল আতঙ্কে লাফ দিয়ে গিয়ে মুখ থুবড়ে পড়লাম। কোনো ক্রমে মাথা তুলে দেখলাম হলুদ আলোর আবছা অন্ধকারে এলো চুলের এক পেতনি দাঁড়িয়ে আছে। একটা বিকৃত গোঙানির স্বর বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। মরণ, মিনসেকে দেখো, নিজের বউকে দেখে এমন করছে যেন আমি পেতনি। বলে উঠল রিনা। কিছুক্ষণ সময় লাগলো একটু সামলে নিতে। কুডুলটা কুড়িয়ে লাফ দিয়ে দাঁড়ালাম। রিনা, তুমি বাইরে বেরিয়েছিলে কেন? এভাবে কেউ ভয় দেখায়? আর এ কি ধরনের ভাষা? তোমার এই বুদ্ধি? টয়লেট পেলে কি ঘরে করব? আমাকে তো ডাকতে পারতে। রিনা মুখ ভেঁচকে বলল। ওরে আমার বীর পুরুষ, নিজের বউকে পেতনি ভাবছে, আবার সে নাকি আমাকে বাঁচাবে। আমার গাটা চিরবিরিয়ে উঠল। আমি দাঁত খিচিয়ে ওকে কিছু একটা বলতে যাচ্ছি, ঠিক তখনই খোনা গলায় উই করে একটা তীক্ষ্ণ এবং ততোধিক কুৎসিত কণ্ঠস্বর ভেসে এলো। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। রিনা আমাকে জাপটে ধরল, তারপর মিনমিন করে বলল, এই শুনলে? চলো চলো তো, তাড়াতাড়ি ঘরে ঢুকি। পরিমরি করে দুজনে কুঁড়ে ঘরের দিকে ছুটতে লাগলাম। একটু পথের মাঝেই খালি মনে হচ্ছিল অন্ধকার থেকে কোনো কিছু ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপর। ঘরে ঢুকে শেকল আটকে দিলাম। এমনভাবে হাঁপাচ্ছিলাম যেন সবে ম্যারাথন ছুটে এলাম। আমরা মুহূর্ত গুনছিলাম। মনে হচ্ছিল এখনই দরজায় টোকা পড়বে, কিন্তু অনেকটা সময় চলে গেল। শব্দটা আর কানে এলো না। খানিক বাদে হঠাৎই রিনা বলল, আচ্ছা অভি, এমনও তো হতে পারে কেউ রয়ে গেছে, হয়তো কোনো কারণে তার শরীর খারাপ হয়েছে, সে আমাদের ডাকছে। চলো তো দেখি শব্দটা কোথা থেকে আসছে। আতঙ্কে আমার মুখ দিয়ে কথা সরছিল না। তুমি কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? না, নেই। এই বলে রিনা দৌড়ে দরজাটা খুলে বেরিয়ে পড়ল। আমি ওকে আটকাতে গেলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মোবাইলের টর্চটা অন করে সোজা ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। আমার একেবারেই বেরোবার ইচ্ছে ছিল না, আবার একা একা ঘরে থাকার সাহসও হলো না। আমি কুঠারটা হাতে নিয়ে ওকে অনুসরণ করলাম। গ্রামে তো ইলেকট্রিকের আলো নেই, তবে ওরা মাঝে মাঝে লম্ফ জ্বালিয়ে গেছে। আধো আলো আধো অন্ধকার, কেমন একটা গা ছমছমে পরিস্থিতি। রিনা এদিক ওদিক দেখছে, প্রতিটা দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, কান পেতে শোনার চেষ্টা করছে যদি কোনো শব্দ শোনা যায়। এখন আর সেই কণ্ঠটা আসছে না, কিন্তু একটা খসখস ঘর ঘর মতো শব্দ হচ্ছিল। শব্দটা অনুসরণ করতে করতে আমরা গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। দূরে একটা বাজ পড়ে পুড়ে যাওয়া গাছের নিচে রয়েছে একটা বাড়ি। আশেপাশে আর কোনো কুড়ে নেই। আবছা অন্ধকারে সেই বাড়িটা যেন এক পেট কুঠির মতো দাঁড়িয়ে। দেখলে যে কোনো মানুষের হৃদকম্প হবে। রিনা ফিসফিস করে বলল, মনে হচ্ছে এই ঘরেই। কি দরকার সেদে বিপদ ডেকে আনার? চলো ফিরে চলো প্লিজ। আমি অনুনয়ের স্বরে বললাম। শুনল না রিনা। পা টিপে টিপে সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালো। তারপর একবার গোল করে সেই বাড়িটা প্রদক্ষিণ করলো। তারপর আবার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। বলল, তুমি দাঁড়াও, আমি দেখে আসি কি আছে ভেতরে। আমার তো ভয় গলা শুকিয়ে কাঠ, না জানি কি আছে সেখানে। রিনা দরজাটা হালকা করে ঠেলা দিতেই খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। এই ঘরে কোনো বাতি জ্বলছে না। সত্যি কেমন একটা জান্তব শব্দ আসছে ভেতর থেকে। সেই শব্দে যে কোনো সাহসী মানুষেরই বুক কেঁপে উঠবে। রিনা স্মার্টফোনের টর্চটা জ্বালিয়ে ঘরের ভেতরে ফেলল। হয় অকল্পনীয় সাহসী অথবা অতিমাত্রায় মূর্খ, নইলে এই কাজ করার বুকের পাটা অন্তত আমার হতো না। বাইরে থেকে বিশেষ কিছু দেখা গেল না।
রিনা ফোনটা ধরে ঘরের ভেতরে ঢুকলো। আমিও কাপা কাপা পায় কুঠারটা বেসবলের ব্যাটের মতো বাগিয়ে রিনার পেছনে চললাম। রিনা হলিউডি স্টাইলে গলা কাঁপিয়ে বলল, হ্যালো, কেউ আছেন ঘরে? ঘরের কোণা থেকে আবার সেই শব্দটা হলো। রিনা আলোটা ওদিকে ধরতেই চমকে গেলাম। কাঠের পাটাতনে শায়িত একটা দেহ হালকা নড়ছে। আমার তো দেখেই গলা শুকিয়ে গেল। একটু আগেই রিনাকে দেখে ভয় পেয়েছিলাম পেতনি ভেবে, আবার এখানে একটা দেহ। তবে চেহারাটা দেখে মনে হচ্ছে এক বৃদ্ধা গোছের মহিলা। রিনা দাঁত কিরমির করে বলল, দেখো কাণ্ড, বুড়িটাকে এখানে ফেলে রেখে ব্যাটারা প্রথা পালন করছে। দুজনে শুয়ে থাকা মানুষটার দিকে এগিয়ে গেলাম। চাদর মুড়ি দিয়ে শুয়েছিল সে। বেশ লম্বা চুল, পাটাতন থেকে ঝুলে নিচে পড়েছে। দেখে মনে হচ্ছিল সেটা একটা মেয়ে, কিন্তু সত্যিই কি? রিনা তাড়াতাড়ি কাছে গিয়ে বলল, এই যে শুনছেন, আপনার কি কষ্ট হচ্ছে? জল খাবেন? মহিলা উত্তর না দিয়ে গোদ করে একটা শব্দ করল। আমার মনে হলো খুবই অসুস্থ, কিন্তু কাছে যাওয়া কি ঠিক হবে? যদি ছোঁয়াচে কোনো রোগ হয়? আমি রিনাকে বারণ করার আগেই ও আস্তে করে চাদরটা একটু নামিয়ে দিল বাঁ হাতে। তারপর মুখের ওপর টর্চের আলোটা ফেলতেই যে দৃশ্য দেখলাম আমরা, মনে হলো নিঃশ্বাসটা এক্ষুনি বোধহয় গলার কাছে আটকে যাবে। একটা প্রায় পচা গলা দেহ, ফ্যাটফ্যাটে সাদা, চোখের কুঠুরি দুটো কালো হয়ে আছে, চামড়া যেন খসে খসে পড়ছে, শুধু দাঁতগুলো ঝকঝক করছে, যেন মাটি খুঁড়ে নিয়ে আসা অর্ধগলিত মৃতদেহ। সে কি বীভৎস দৃশ্য, বলে বোঝানো যাবে না। রিনা সভয়ে দুপা পিছিয়ে এলো। আমার হাতটা কাঁপছে, কুঠারটা মনে হয় পড়ে যাবে, কিন্তু পা দুটো যেন জমে গেছে। হঠাৎই সেই কবরের মরাটা দেহ নড়ে উঠল। সঙ্গে সঙ্গে গলা ছিঁড়ে তীক্ষ্ণ গলায় সেই ও করে কুৎসিত শব্দটা বেরিয়ে এলো। এমনই তীক্ষ্ণ সেই আওয়াজ, মনে হলো কান ছিঁড়ে যাবে। মরাটা প্রবল বেগে নড়ছে, সে উঠে বসার চেষ্টা করছে। অভি, পালাও! বিকট একটা আর্তনাদ করে রিনা ছুট লাগালো। বিনা বাক্যে রিনার পিছু নিলাম। পেছনে সেই তীক্ষ্ণ স্বরে আর্তনাদ। ঘাড় ঘুরিয়ে যে দেখব সেই সাহসটুকুও হচ্ছিল না। কোনো ক্রমে ঘরে ঢুকে দরজায় শেকল দিলাম। ঘরের লম্ফটা নিভিয়ে দিল রিনা। দরজাটা টেনে দেখলাম খুব একটা মজবুত না। আমরা দুজনে দা কুঠার হাতে দরজার দুপাশে দাঁড়িয়ে রইলাম। এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা। দূর থেকে বিকট জান্তব চিৎকারের মাত্রাটা বেড়েই চলেছে। হঠাৎই কানে এলো একটা ধূপধাপ চলার শব্দ। আমি ভয়ে কাটা হয়ে আছি, চোখ বুঝে এসেছে। রিনা ফিসফিস করে আমাকে ডাকলো, শোনো না, এদিকে আসো, জানলার থেকে কথা বলবে না। আমি পা টিপে টিপে জানলার ধারে গেলাম। বেশ কয়েকটা প্রদীপ ততক্ষণে নিভে গেছে, হলুদ আলো অনেক কমে এসেছে। সেই আলো ছায়ায় যা দেখলাম, মনে হলো চোখের সামনে কোনো জ্যান্ত হরর মুভি দেখছি। প্রায় 8 ফুট উঁচু একটা বিকটাকার দেহ মরাটাকে পাক দিয়ে ঘুরছে। ফ্যাকাশে মরার মতো হলদেটে রঙের দেহের মূল অংশটা দেখতে একটা বিশাল এককোষী অ্যামিবার মতো। সত্যিই দেহটা কোনো নির্দিষ্ট আকৃতিবিহীন,
ক্ষণে ক্ষণেই পরিবর্তন করছিল নিজের আকার। শরীরের মাংস এমনভাবে ঝুলছে যেন পচা চর্বি গলে গলে পড়ছে। যেমন একটা আটার তাল নানান আকার নিতে পারে, সারা গায়ে খোস প্যাঁচড়া বেরিয়েছে, বড় বড় ফোড়ার আকারে মাংসের আব। এক কথায় দেখলেই বিবমিশার উদ্রেক হবে। বেশ কয়েকটা হাত পা দেখলাম জীবটার, লম্বা লম্বা সেই হাতগুলো। হাতের সামনের আঙুলগুলো বড় বড় আর ছুচলো, অনেকটা বেবুন বা শিম্পাঞ্জি যেমন হাত পা মিলিয়ে হাঁটে সেইভাবেই ঝুঁকে ঝুঁকে হাঁটছে। সেই জীবটা মরাটার পাশে থেবড়ে বসল। শরীর থেকে এবার অনেকটা মাংসের ন্যাড়া মাথার মতো একটা মাথা বেরিয়ে রয়েছে। মাথাটার মাঝে মাঝে খাবলা খাবলা চুল আছে, চোখের মতো দুটো জিনিস রয়েছে মুখে। লাল রঙের সেই বড় বড় চোখ দুটো জলজল করছে নিয়ন আলোর মতো। সেই মাথাটা মরাটার গন্ধ শুকতে লাগলো। খানিক পর মুখটা কাছে নিয়ে গিয়ে সারা গা চাটতে লাগলো। এরপর মরাটার ঘাড়ের নিচে একটা হাত দিয়ে শরীরটাকে তুলে ধরে গলার কাছে একটা দাঁত বসালো। ধারালো ক্যানাইন জোড়া প্রয়োগ করে চামড়াটা হাতের কবজি অবধি এক হ্যাচকায় ছিঁড়ে ফেলল। একটা কামড় বসালো বাহুতে। এক কামড়ে খানিকটা মাংস ছিঁড়ে নিয়ে মুখটা আকাশের দিকে তুলে কচর মচর করে খেতে লাগলো নরম মাংস। এই দৃশ্য বিভৎস, অপার্থিব, চোখে দেখার মতো নয়। তবুও আমরা দেখতে লাগলাম, কারণ ততক্ষণে আমাদের পা ফসিলের মতো জমে গেছিল। অপজীবটা তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলো মরার মাংস খুবলে। ওটা আসলে কি? কোনো মানুষ নয়, নয় কোনো হিংস্র বন্য জন্তু। এই প্রাণীটার কথা জুলজির কোনো বইতেও লেখা নেই, আমি নিশ্চিত। এ সাক্ষাৎ নরকের জীব। আমরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম খাওয়া শেষ হয়ে গেলে ওটা কি করে সেটা জানার জন্য। ওই জিনিসটা ফেলে তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলো মৃতদেহটা। মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যেই হার্ট, লিভার, পৌষ্টিক তন্ত্র সহ দেহটার অধিকাংশ মাংসই খেয়ে ফেলল। খাওয়া শেষ করে জিভটা কিছুক্ষণ গুটি সুটি মেরে পড়ে রইল। মনে হলো অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। পেট ফুলিয়ে আকাশের দিকে পা তুলে শুয়ে আছে। রিনার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখের পাতা পড়ছে না, দরদর করে ঘামছে। আমরা এতক্ষণ ধরে এক মুহূর্তের জন্য জানলা থেকে সরিনি। আমাদের মুখ দিয়ে একটাও শব্দ বেরোয়নি। সেই রকম সাহস আমাদের দুজনের কারুরই ছিল না। কেন গ্রামবাসীরা এই রাতে চলে যায় আর ফিরে এসে বিকৃত দেহ দেখে সেটা বুঝে গেছি এতক্ষণে। কিন্তু ভাবছি এটা কোথা থেকে এলো, আর কি করেই বা জানলো গ্রামে কেউ মরেছে। তবে এই ঘটনাটা ঘটবে গ্রামের সবাই আগে থেকেই জানে, তাই তারা পালিয়েছে। কেন ওদের সঙ্গে গেলাম না? বিষ্ণুর মার শরীর খারাপ থেকে গাড়ির খারাপ, মঠের সাধুর নিষেধাজ্ঞা, যা যা হচ্ছে আমাদের সঙ্গে সবই ভুলভাল। কিন্তু মন্দভাগ্যের শেষটা কোথায়? আবার বাইরে তাকালাম। প্রায় মিনিট 10 শুয়ে থাকার পর ওটা উঠে দাঁড়ালো। হাত পা ছড়িয়ে যেন আড়মোড়া ভাঙল। এদিক ওদিক দেখতে দেখতে একবার মুখটা আমাদের কুড়ের দিকেও ঘোরালো। সঙ্গে সঙ্গে অবশ্য আমরা জানলা থেকে সরে গেলাম। যদিও ঘর অন্ধকার আর এত দূর থেকে আমাদের দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও বুকের রক্ত হিম হয়ে গেল। শুধু ভাবছিলাম ওটা যদি আমাদের উপস্থিতি টের পায় তাহলে কি হবে। ওর মুখোমুখি হওয়ার মতো সামান্যতম সাহস বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই। যদি আমাদের দেখতে পায়,
যদি আমাদের দেখতে পায়, আমাদের অবস্থাটাও যে ওই মরাটার মতোই হবে, তাও আবার জ্যান্ত অবস্থায়, ভাবতেই শিউরে উঠলাম। আবার সাহস করে জানলার কাছে মুখ আনলাম। ওটা এখন জল খাচ্ছে। তারপর আবার একবার ভয়ঙ্কর বিকৃত স্বরে ডেকে উঠল। তারপর সেটা আমাদের ঘরটার উল্টো দিকে হাঁটা লাগালো। কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল ওটা। জোর বাঁচা বেঁচে গেলাম। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। রিনা তখনও তাকিয়ে আছে জানলার দিকে। ফিসফিস করে বলল, ভেবো না চলে গেছে, হতে পারে ওটা আবার ফিরে আসবে, সাবধানে থাকতে হবে। রিনা এতক্ষণে বুদ্ধিমানের মতো আচরণ করছে, ভালো লাগলো। আমিও সরে এলাম রিনার দিকে, ওকে জড়িয়ে ধরলাম। ও এবার আমাকে জড়িয়ে ধরল। দুজন হতভাগ্য প্রাণী যেন ভালোবাসায় এক হয়ে আঁকড়ে ধরেছে পরস্পরকে। রিনা বলল, সরি অভি, আমার জন্যই তোমাকে এরকম বিপদে পড়তে হলো। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার মাথায় ভূত চেপেছিল, এরকম করাটা উচিত হয়নি। রিনার গলাটা যেন ধরে এলো। ওর গাল দুটো আমার হাত দুটো দিয়ে আলতো করে ধরে বললাম, যা হওয়ার হয়ে গেছে, এখন যা হয় হোক। আমি তোমার সঙ্গে শেষ মুহূর্ত অবধি থাকব। আমরা একসঙ্গে জার্নি শুরু করেছিলাম, শেষ অবধি একসঙ্গেই থাকব। আধো অন্ধকারে অনুভব করলাম রিনার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে আমার হাতের আঙুল স্পর্শ করলো। রিনা ফোপাতে ফোপাতে বলল, একটা কথা বলবো? আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তুমি জানো না তুমি আমার হৃদয়ের কতটা জায়গা জুড়ে আছো। এভাবে কোনোদিন রিনা বলেনি। আজ এই জীবন মরণ দোলাচলে ওর গলায় এমন কথাগুলো শুনে আমার চোখ আর্দ্র হয়ে এলো। রিনার মুখটাকে কাছে নিয়ে এসে ওর কপালে আমার কপালটা ঠেকালাম। বললাম, এটা আমারও মনের কথা। হঠাৎই রিনা আমার ঘাড়টা ধরে ওর খুব কাছে টেনে নিয়ে আমার ঠোঁট দুটোর মধ্যে ওর ঠোঁট দুটোকে মিশিয়ে দিল। সেই গভীর চুম্বনে ছিল হৃদয়ে উজাড় করা আবেগ। এমনভাবে আগে কোনোদিন ওকে ভালোবাসতে দেখিনি। আমিও মিশে গেলাম ওর মধ্যে। এভাবেই কতক্ষণ বসে রইলাম দুজনে। নীরবে এগিয়ে চলল ঘড়ির কাঁটা। আমরা কিন্তু তখনও জানতাম না বিপদ ভয়ঙ্কর এক ফাঁদ পেতে অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। একটা ধীর পদশব্দ শুনতে পেলাম। সেটা আমাদের ঘরটার পেছন দিকে। রক্ত জল করা এক অনুভূতি গ্রাস করলো আমাদের। যখন বুঝলাম সেই অপোজিটটাই এসে দাঁড়িয়েছে দরজার বাইরে, প্রবল নিঃশ্বাস ফেলে সে জানান দিচ্ছে তার উপস্থিতি। দরজার ওপারে গন্ধ শুকছে। হয়তো অনুমান করেছে এই ঘরে আমরা আছি। যেন কেউ জলের নিচে চুবিয়ে দিয়েছে, এমনভাবে আমরা দম বন্ধ করে রইলাম। মুখে কোনো কথা নেই যেন। আরো খানিকক্ষণ দরজায় আঁচড় কাটল সেই অপোজিটটা। বেশ কয়েকবার গোত্তাও মারল। শেষে ক্লান্ত হয়ে আমাদের ঘরটা ছেড়ে এগিয়ে চলল সামনের দিকে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। এই যাত্রায় হয়তো বেঁচে গেলাম। আর ঠিক তখনই বিকট শব্দ করে আমার মোবাইলটা বেজে উঠল। চমকে গিয়ে তাড়াহুড়ো করে ফোনটা কাটতে গিয়ে দেখলাম বিষ্ণু। নেটওয়ার্ক ফিরে এসেছে, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। অপোজিটটা এই শব্দটা শুনতে পেয়ে ঘুরে দাঁড়িয়েছে। প্রবল আক্রোশে সে ঝাঁপিয়ে পড়ল দরজার ওপরে। আমরা দুজনে দুহাত দিয়ে দরজাটা ঠেলে দাঁড়িয়ে রইলাম। শেকলটা কেঁপে কেঁপে উঠছে। মত্ত রোষে সে ধাক্কাচ্ছে দরজাটা। একবার দরজাটা খুলে গেলে মৃত্যু নিশ্চিত। দুতরফেই একটা মরিয়া ভাব। অপোজিটটা তার সমস্ত শক্তি দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে। আমরাও আপ্রাণ চেষ্টা করছি সেটাকে বাঁচাবার।
হঠাৎই একটা চাকলা খসে ওটার হাতটা ঢুকে গেল ভেতরে। রিনা হাত সরাবার আগেই নোকের একটা আঁচড় লাগলো ওর হাতে। তাৎক্ষণিক প্রতিবর্ত ক্রিয়ায় হাত দুটো সরিয়ে নিল দরজা থেকে। প্রতিরোধ আলগা হতেই প্রবল বেগে আবার আঘাত মারতেই দরজায় বেশ ফাটল সৃষ্টি হলো। ওটা হাত ঢুকিয়ে আমার জামাটা খিমচে ধরল, তারপর হিড়হিড় করে টানতে লাগলো দরজার দিকে। আরেকটা হাত ঢুকিয়ে আমার মাথাটা ধরার চেষ্টা চালাচ্ছে। এই বোধহয় সব শেষ। কিন্তু আমাকে বিস্মিত করে বিকট একটা চিৎকার করে হাতটা ছেড়ে দিল। দেখলাম দাটা তুলে জিপটার হাতে একটা প্রবল কোপ বসিয়েছে রিনা। বাইরে থেকে প্রবল আর্তনাদ আসছে। জিপটা সরে যাচ্ছে বুঝতে পারলাম। কোনো ক্রমে রিনার দিকে তাকিয়ে একটা থ্যাংক ইউ বললাম। রিনা দরজাটার ফাঁকা জায়গায় মুখটা নিয়ে দেখতে গেল ওটা চলে গেছে কিনা। আর ঠিক তখনই প্রবল বেগে দরজায় আঘাত। ওটা পেছনে ছুটে গিয়ে দৌড়ে এসে সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করেছে। রিনা ছিটকে পড়েছে মেঝেতে। পরপর আরো দুটো ধাক্কা। দরজাটা এবার হুড়মুড় করে ভেঙে পড়ল। দেখলাম অন্ধকারে একটা অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে দরজার সামনে, একদৃষ্টে তাকিয়ে আছে আমাদের চোখের দিকে। লাল চোখ জ্বলছে, চুপচাপ দাঁড়িয়ে আছে সে। হয়তো আক্রমণ করার আগে দম নিচ্ছে। আকাশের দিকে মাথা তুলে আবারও সেই কুৎসিত শব্দটা করলো একবার। তারপর ধীরে ধীরে মাথাটা সামনের দিকে ঝুঁকে আমাকে ছেড়ে পাশে পড়ে থাকা রিনার দিকে এগোতে লাগলো। রিনার মুখে কোনো শব্দ নেই, শরীরও নড়ছে না, হয়তো জ্ঞান হারিয়েছে। কিন্তু এবার ওকে মেরে ফেলবে এই বিকট প্রাণীটা। রিনার দিকে থপথপ করে বিচিত্র ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে ওটা। রিনা মাটিতে লুটিয়ে পড়ে, ও জানতেও পারছে না সাক্ষাৎ সমন এগিয়ে আসছে ওর দিকে। দিশেহারা লাগছে নিজেকে। কি করে ওকে বাঁচাবো? জিপটা প্রায় এগিয়ে গেছে রিনার দিকে। অদ্ভুতভাবে দেখছে, এখনই হয়তো একটা কামড় বসাবে। কি করব না করব মাথা কাজ করছে না। শেষে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে একটা চিৎকার দিলাম, এদিকে এদিকে আয়, মারলে আমায় মার। হাতের সামনে পড়ে থাকা ঘরের কোনো জিনিস তুলে নিয়ে প্রবল বেগে ছুঁড়ে মারলাম ওটার গায়ে। সামান্য একটা আওয়াজ করলো, তারপর রাগে গর্জন করে ওটা আমার দিকে ঘাড় ঘোরালো। লাল সেই জলজলে চোখ যেন হিপনোটাইজ করে দেবে তার শিকারকে। দুবার মেঝেতে হাত ঠুকে নিজের রাগ প্রকাশ করলো জিপটা। তারপর আমার দিকে এগিয়ে এলো, মাথা নাড়তে নাড়তে। মুখ দিয়ে লালা ঝরছে, বিকট মরা পচা দুর্গন্ধ, যেন নরক থেকে উঠে আসা কোনো জীব। আমার সামনে মুখটা নিয়ে এসে বিকট একটা হা করলো, আর তারপর আবারও সেই তীক্ষ্ণ স্বরে চিৎকার করলো। এবার বোধহয় আমার মাথাটা এক কামড়ে গিলে নেবে। ওটা চোখের দিকে আর তাকাতে পারলাম না। আমার হাতটা তুলে চোখ দুটো ঢাকলাম, আর তখনই ঘটল একটা অবিশ্বাস্য কাণ্ড। জিপটা সভয়ে পিছিয়ে গেল কয়েক পা। কেমন কেউ কেউ শব্দ করতে লাগলো। বিস্ময়ের ঘোর কাটছিল না আমার। তারপর আমার চোখটা গেল কবজিতে বাঁধা সেই সুতোটার দিকে। আমি হাতটা এগোতেই কয়েক পা পিছিয়ে গেল সে। বুঝলাম এই মন্ত্রপুত সুতোর জোর কতটা। কিন্তু আনন্দের রেশ কেটে গেল কয়েক মুহূর্তের মধ্যেই। আমার থেকে মুখ ঘুরিয়ে আবার সেটা ঝাঁপিয়ে পড়তে চলেছে রিনার ওপরে। রিনার দিকে এগিয়ে যাচ্ছে সেটা। আমার সমস্ত চিন্তা লোপ পেল। বুকের ভেতরটা হায় হায় করে উঠল। এত করে বললাম, তবুও রিনা সুতোটা হাতে বাঁধল না।
এখনই হয়তো রিনার উপর ঝাঁপিয়ে পড়বে ওটা। আমি পাশে পড়ে থাকা কুড়ুলটা শক্ত করে ধরে উঠে দেওয়াবার চেষ্টা করলাম। পারছি না, গায়ে জোর আসছে না, কিন্তু আমাকে পারতেই হবে। এরই মধ্যে রিনার জ্ঞান ফিরে এসেছে। প্রথমটা সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু অপোজিটটা ওর দিকে এগিয়ে যেতেই প্রবল আতঙ্কে চিৎকার করতে লাগলো। এমন আর্তনাদ আমার বুক চিরে দিচ্ছিল। ভগবানের কাছে শক্তি চাইলাম। এক একটা মুহূর্ত যেন জীবন থেকে মুছে যাচ্ছিল। অপোজিটটা রিনাকে চিৎকার করতে শুনে প্রথমে একটু ঘাবড়ে গেছিল বোধহয়। বেশ কিছুটা সময় নিল। আমি কুঠারটা নিয়ে দাঁড়াবার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে বিকট প্রাণীটা হাতে তুলে নিয়েছে রিনার মুন্ডুটা। রিনা আর চেঁচাচ্ছে না, কেমন গো গো করছে। ওটা বিশাল একটা হা করেছে কামড় বসাবে বলে। জীবনে আর কখনো এত অসহায় লাগেনি। চোখের সামনে রিনাকে শেষ হয়ে যেতে দেখব। কিন্তু কথায় আছে, রাখে হরি মারে কে। এবারও ঘটল এক আশ্চর্য ঘটনা। এমনই একটা ঘটনা যাকে অলৌকিক বললে ভুল বলা হবে না। বাইরে থেকে কানে এলো এক মন্ত্র উচ্চারণের সুর। কি গভীরতা সেই কণ্ঠে! সে সুর যেন ঐশ্বরিক। অপোজিটটা শান্ত হয়ে গেছে। ধীরে ধীরে রিনার শরীরটা নামিয়ে রেখে এক পা করে পোষা কুকুরের মতো পিছিয়ে দরজার বাইরে বেরিয়ে গেল। কিছুই মাথায় ঢুকছিল না। আমি কোনো ক্রমে উঠে দাঁড়ালাম, এগিয়ে গেলাম জানলার দিকে। বাইরে তাকিয়ে দেখি এক আশ্চর্য দৃশ্য। একজন বৌদ্ধ ভিক্ষুক এক বিশেষ মুদ্রায় হাত রেখে মন্ত্র পড়ছেন, আর অপোজিটটা মাথা নামিয়ে বসে আছে ওর পায়ের সামনে। পাশে এসে গেছে রিনাও। সেও দেখছে সেই অকল্পনীয় দৃশ্য। মন্ত্র পড়া শেষ হলে ধীরে ধীরে জিপটা চলে গেল গ্রামের শেষ প্রান্তে। ওটা মিলিয়ে যেতেই আমরা দুজন সাহস করে বাইরে বেরোলাম। বৌদ্ধ ভিক্ষুককে আমরা চিনি। তিনি মন্দিরে দেখা সেই ভিক্ষুক। রিনা দৌড়ে গিয়ে ভিক্ষুকের পা ধরল, তারপর নতমস্তকে ক্ষমা চাইল। আমি হাত জোর করে হাঁটু গেড়ে সামনে বসলাম। সাক্ষাৎ মৃত্যুকে পাশ কাটিয়ে আমার চোখে জলের ধারা নেমেছে। ভিক্ষুক বললেন, আমি আঁচ করেছিলাম এমন কিছু একটা হতে পারে। তাছাড়া মহাত্মা সিঞ্জো আপনাকে দর্শন দিয়েছেন। আপনারা চলে আসার পর আমি হাঁটতে থাকি। আপনাদের গাড়িটা দেখতে পাই। আপনাদের গাড়িটা দেখতে পেয়ে এবং সেখানে কাউকে না পেয়ে খুঁজতে খুঁজতে এই গ্রামে চলে আসি। খোবলানো মৃতদেহ আর আপনাদের চিৎকার শুনে বুঝে যাই কি ঘটতে চলেছে। মহাত্মা সিঞ্জোর আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আপনাকে তো ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। আপনার জন্যই তো আমরা প্রাণ ফিরে পেলাম, বললাম আমি। কিন্তু এই অদ্ভুত প্রাণীটা কি? ভিক্ষুক অদ্ভুত উচ্চারণে বললেন, জিকিনিনকি। আমরা দুজন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। ভিক্ষুক বললেন, আপনাদের কাছে শব্দটা অপরিচিত। আসলে ওর উৎস হচ্ছে জাপানে। জিকিনিনকি এক ধরনের মৃতদেহভোজী অপ্রাকৃত প্রজাতি। এরা অতৃপ্ত ক্ষুধায় অভিশপ্ত। জীবিত আর মৃতের মধ্যবর্তী একটা পর্যায়ে এদের অবস্থান। আমার কাছে শব্দটা অবিশ্বাস্য লাগছিল। জিজ্ঞাসা করলাম, কিন্তু এখানে কি করে জিকিনিনকি আসতে পারে? পূর্ব আকাশে তখন হালকা কমলা রং ধরতে শুরু করেছে। দু একটা পাখি ঘুম থেকে ডাকাডাকি শুরু করেছে। আর কিছুক্ষণ বাদেই নতুন দিনের আগমন ঘটবে। ভিক্ষুক আমাদের দুজনকে বসতে বললেন। আমি আপনাদের একটা কাহিনী শোনাবো, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিতে হবে আপনারা কোনোদিন এটি বাইরের জগতে প্রকাশ করবেন না। রিনা আর আমি দুজনেই সায় দিলাম। ভিক্ষুক বলতে শুরু করলেন, আমি আপনাদের আগেই আমাদের এই মঠের ইতিহাস বলেছি।
মহাত্মা সিঞ্জো এই মঠ প্রতিষ্ঠা করে। এই মঠকে কেন্দ্র করে আশেপাশে বেশ কিছু গ্রাম নির্মাণ করা হয়। ধীরে ধীরে মঠের মাহাত্ম্য জাপান অবধি পৌঁছে গেছিল। প্রতি বছরই কিছু না কিছু মানুষ দর্শন করতে আসতো এই মঠ। তাদের মধ্যে কারোর ভালো লেগে গেলে তারা দেশে ফিরে না গিয়ে আশ্রয় নিত মঠে বা তার সংলগ্ন গ্রামগুলোতে। এরকমই একবার এক অল্প বয়সী জাপানি তরুণ তার স্ত্রীকে সঙ্গে করে এই মঠ পরিদর্শনে আসে। তাদের সঙ্গে আসে তাদের দুই মেয়ে, দিদি ইয়ামি আর বোন এমি। দিদি সদ্য তরুণী, অন্যটি দ্বাদশী। দিদি ইয়ামি ছিল অপরূপা সুন্দরী। সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসত। দিদি ইয়ামি শুধু রূপেই অপরূপা ছিল না, তেমনই ছিল তার সুমধুর কণ্ঠস্বর আর ব্যবহার। চমৎকার ছবিও আঁকত সে। ইয়ামি ছিল মহাত্মা সিঞ্জোর ভক্ত। সে নিজেকে মনে মনে গুরুর প্রতি সমর্পণ করেছিল এবং নিজে সংসার না করে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে মঠ থেকে দূরে একটা পাহাড়ি জনবসতি ছিল। সেই গ্রামের শাসক ছিল এক অত্যাচারী দুর্বৃত্ত জমিদার। একদিন ঝর্ণার জলে স্নানরতা ইয়ামিকে দেখে নারী লোলুপ সেই জমিদার লালসায় পরিপূর্ণ হয়ে বলপূর্বক অপহরণ করে ইয়ামিকে। সে ওকে বন্দি করে বিয়ে করার জন্য জোরাজুরি করতে থাকে, কিন্তু ইয়ামি কিছুতেই রাজি হয় না। শেষে রাগের মাথায় জমিদার ইয়ামিকে পরপর 7 রাত জোর করে নিজের শয্যা সঙ্গিনী করে। বিকৃত মনস্ক জমিদারের পাশবিক অত্যাচারে উন্মাদ প্রায় ইয়ামি একদিন কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে আসে আর সেই পাহাড়ি ঝর্ণায় পাহাড়ের উঁচু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তার শেষ মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় তার বোন এমি। ইয়ামির মধ্যে তখনও কিছুটা জান অবশিষ্ট ছিল। মরার আগে তার ছোট বোনকে সে বলে যায় সমস্ত কথা। তাকে বলে জমিদার বংশকে নির্বংশ করে দিদির হয়ে প্রতিশোধ নিতে। এমি দিদিকে মরণকালে প্রতিশ্রুতি দেয় তার কথা রাখবে। এমির বাবা মা এই কষ্ট সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই মারা যায়। এমি আশ্রয় নেয় এক বৌদ্ধ ভিক্ষুর কাছে। প্রতিশোধ স্পৃহা বুকে নিয়ে সঙ্গোপনে নিজেকে তৈরি করেছিল এমি। তাকে নানা রূপে শিক্ষা দিয়েছিল সেই বৌদ্ধ ভিক্ষু। ধীরে ধীরে তার আসল পরিচয় মুছে যায়। সে লোকচক্ষুর সামনে খুব একটা বের হতো না। জমিদার পুত্রকে বশ করতে এমির বেশি সময় লাগে না। সে কিছুদিনের মধ্যেই এমির প্রতি এমন অনুরক্ত হয়ে পড়ে যে তার কথা ছাড়া অন্য কিছু সে ভাবতেই পারে না। সে বাড়িতে এমিকে বিয়ের প্রস্তাব রাখে। এমির সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে যায় জমিদার পুত্রের। জমিদারের বয়স হলেও তার স্বভাব বদলায়নি। এমি সেই বাড়িতে গিয়ে কদিনের মধ্যেই সেটা বুঝে যায়। এমির রূপ দেখে পাগল হয়ে গিয়েছিল জমিদারও। নেহাত পুত্রবধূ, নইলে হয়তো তার দিদির মতো হাল হতো এমির। কোনো ক্রমে নিজেকে সংযত রাখে জমিদার। এমি এবার অন্য চাল চালে। মাঝে মধ্যেই স্বল্প পোশাকে জমিদারকে দর্শন দিত এবং কামোত্তেজক কথাবার্তা বলতো এবং আরও বলতো জমিদার পুত্র নাকি অক্ষম, সে বংশ রক্ষা করতে পারবে না। জমিদারের লালসা ক্রমশই বেড়ে চলেছিল। কিন্তু এইবার একটা ছুতো পেয়ে গেল সে। এদিকে সব কিছু তার স্বামীকেও বলতে লাগলো এমি। ওর বাবার চরিত্রের ব্যাপারে কানাঘুষো আগেই শুনেছিল ছেলে, তাই পুরোটা বিশ্বাস না করলেও এদিকে এক রাতে জমিদারকে তার ঘরে আসতে বলল এমি, আর বলল কোনো কাজ দিয়ে যেন তার ছেলেকে অন্য কোথাও পাঠিয়ে দেয় সেই রাতের জন্য। এদিকে এমি স্বামীকে বলে দিল যে কোনো প্রকারে মাঝ রাস্তা থেকে রাতে যেন সে ফিরে আসে। ছেলেও সেই মতো রাতে এসে লুকিয়ে থাকলো ঘরের বাইরে। এদিকে জমিদার চুপি চুপি এসে হাজির হলো তার পুত্রবধূর ঘরে।
এমি আগে থেকেই সব জানতো। সে এমনভাবে বিছানায় শুয়েছিল যে তার শরীর ছিল প্রায় উন্মুক্ত। জমিদার তাকে এই অবস্থায় দেখে নিজেকে আর ঠিক রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল এমির ওপর। এমি আড়ালে থাকা তার স্বামীকে শুনিয়ে শুনিয়ে কাকুতি মিনতি করতে লাগলো। এদিকে জমিদারের মাথায় তখন লালসার রাক্ষসটা জেগে উঠেছে। সে জোরপূর্বক এমিকে শয্যাসঙ্গিনী করতে যাবে, এমন সময় তার ছেলে বাইরে থেকে বেরিয়ে এসে এক কোপে মুন্ডু উড়িয়ে দিল পিতার। জমিদার নিজের ছেলেকে যথেষ্ট ভালোবাসতো, সেও ভালোবাসতো বাবাকে। বাবাকে হত্যা করার পর সে কান্নায় ভেঙে পড়ল। আর এমি তাকে নানান কথা বলে তাকে আত্মহত্যায় প্ররোচিত করল, বিষ তুলে দিল ছেলেটির হাতে। আর এভাবেই এক রাতে জমিদার বংশের প্রদীপ নিভে গেল। দিদির প্রতি অন্যায়ের প্রতিশোধ নিল এমি। ছেলেটির মা ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। সে সব কিছু জানতে পেরে এমিকে অভিশাপ দেয় এবং একটা কুঠুরিতে বাকি জীবনটা আটকে রাখে। সেখানেই অনাহারে যখন এমির মৃত্যু আসন্ন, গ্রামবাসীরা ওকে কারাগার থেকে বের করে এবং মৃত ভেবে অজ্ঞান এমিকে জ্যান্ত মাটিতে পুঁতে দেয়। এরপর এমির সেই পালক ভিক্ষু তাকে মাটি খুঁড়ে বের করে মন্ত্র বলে তাকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা সেই ভিক্ষুককেও মেরে ফেলে। এরপরই এমি কোনোভাবে অর্ধমৃত অর্ধজীবিত প্রাণী চিকিনিঙ্কিতে পরিণত হয়। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাই ছিল সেদিনের সেই গ্রাম। কালস্রোতে সবাই এমির কাহিনী ভুলে যায়। এখন শুধু আমরা মঠের কয়েকজনই এই কাহিনী জানি। এই গ্রামে যখনই কোনো মানুষ মারা যায় তখনই সেই জিকিনিঙ্কি কবর থেকে বেরিয়ে আসে আর সেই মরদেহ খেয়ে ক্ষুধা নিবারণ করে। এই কারণেই এই গ্রামে এই রেওয়াজ চালু আছে। রিনা বলল, আপনাকে কেন কিছু করলো না জিকিরিঙ্কি? ভিক্ষুক বললেন, আমি সেগাগি করেছি ওই অভিশপ্ত মেয়েটার জন্য। এটা জাপানি বৌদ্ধ ধর্মের একটি আচার। সেগাগি করে ক্ষুধার্ত আত্মাদের খাওয়ানো হয়। এইভাবে মেয়েটির কষ্ট দূর হবে, হয়তো অদূর ভবিষ্যতে ওর মুক্তিও হবে। এরই মধ্যে প্রভাতী আলোয় গ্রামবাসীরা ফিরে এলো। ভিক্ষুক যে শান্তি মন্ত্র পড়ে দিলেন, কিন্তু তাতে শান্তি আসবে কিনা কে জানে। শেষ হলো আজকের গল্প মিলন রাত। গল্পটিতে অভিনয় করেছেন অর্ণব বাগচি, অনুপমা পাল, প্রীতম চক্রবর্তী, কুমারজিৎ রয় এবং শুভজিৎ রয়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু আমাদের সমস্ত গল্পের আপডেট আপনাদের কাছে পৌঁছবেন না। তাই নোটিফিকেশনটাকে অল করে দেবেন। দেখা হবে পরবর্তী সপ্তাহে আরও একটা হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প আসর।